অরিত্রর মধ্যে এত বড় পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারে না মৌলি। তার মোটা চেহারা নিয়ে অরিত্রর যে এত প্রবলেম থাকতে পারে তা যেন সে ভাবতেই পারছে না। এক রাস মন খারাপ নিয়ে অরিত্রর মায়ের সঙ্গে দেখা করে সে। কী রে, কিছু হয়েছে তোদের মধ্যে? আজকাল বাবুর মুখে আর তোর কথা শুনি না। জিজ্ঞেস করলে বলে কথা বলার টাইম পায়নি, অথচ আমি তো জানি তোর সঙ্গে সারাদিনে একবার অন্তত কথা না বললে ওর রাতে ঘুম আসে না। শিবানী আন্টির কথা শুনে কেঁদে ফেলে মৌলি। আন্টির পাশে বসে কাঁদতে কাঁদতেই সব কিছু জানায় সে। সব শুনে অবাক হয়ে যান অরিত্রর মা শিবানী। ছেলের সঙ্গে কথা বলবেন বলে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠান মৌলিকে। দেখ বাবু, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। মানুষের বাইরের চেহারা দেখে কখনোই তাকে বিচার করা উচিত নয়। তাছাড়া তুই তো ভালো করেই মৌলিকে চিনিস, জানিস ও তোকে কতটা ভালোবাসে। এমনকি তুইও তো ওকে খুব ভালোবাসতিস বলেই আমরা সবাই জানি। হঠাৎ কি এমন হলো? মা, তুমি ওর চেহারাটা দেখেছো? দিন দিন যেন আরও মোটা হয়ে যাচ্ছে। আমার ওকে সঙ্গে নিয়ে বেরোতে লজ্জা করে মা। ছেলের কথা শুনে যার পর নাই অবাক হন শিবানী। ও তো প্রথম থেকেই মোটা, এবং সেটা দেখেই তুই ওকে ভালোবেসেছিস। একবার ওর মনটা দেখ। আমি তো মা, আমি বুঝি ওর মতো করে কেউ তোকে ভালোবাসতে পারবে না। সেজন্যই নিশ্চিন্তে আমরা ওর সঙ্গে তোর বিয়ের কথা এক প্রকার ঠিক করেই রেখেছি। না মা, আমি বুঝতে পারছি ওকে বিয়ে করলে আমি সুখী হতে পারবো না, আর আমি মৌলিকেও সুখে রাখতে পারবো না। ছেলের কথা শুনে একেবারে চুপ করে যান শিবানী। ছেলে যদি মন থেকে মৌলিকে মেনে নিতে না পারে তাহলে জোর করা একেবারে উচিত নয়। এরপর প্রায় 5-6 মাস কেটে গেছে। অফিসের কলিগ সুন্দরী আধুনিকা রিচার প্রেমে পড়েছে অরিত্র। মনে মনে খুব খুশি সে। সে যেমন চায় রিচা একদম তাই। রিচা তার প্রপোজালে হ্যাঁ করার পর অনেকেই যে তাকে হিংসে করে সেটা অরিত্র বেশ বুঝতে পারে। রিচাকে নিয়ে তাই প্রচ্ছন্ন একটা অহংকার আছে তার। এদিকে মায়ের অনেক বোঝানোর পর বাস্তবটা মেনে নিয়েছে মৌলি। অরিত্রর সঙ্গে যোগাযোগ প্রায় বন্ধই করে দিয়েছে সে। অরিত্র চাইলেও সে জানে সে কিছুতেই শুধু বন্ধুত্বের সম্পর্ক মেনটেন করতে পারবে না, বরং তাতে তার কষ্ট আরও বাড়বে। এখন তাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকতে চাইছে। আজকাল তাই এখানে ওখানে ইন্টারভিউ দেওয়াও শুরু করেছে। এর মধ্যে অরিত্রর জন্মদিন চলে এলো। প্রতি বছর এই দিনটা খুব ধুমধাম করে পালন করত মৌলি, কিন্তু এবারের ব্যাপারটা অন্যরকম। তাই সকাল সকাল উঠে অরিত্রর পছন্দের মেনু রান্না করাটা ভীষণভাবে মিস করতে লাগলো সে। শুধু ভোরবেলা উঠে প্রতিবারের মতো কালীবাড়িতে পুজোটা দিয়ে এসেছে সে। অরিত্র তার সঙ্গে যাই করুক না কেন, তার মঙ্গলের জন্য ভগবানের কাছে চিরদিন সে প্রার্থনা করবে। সকালে অরিত্র ঘুম থেকে ওঠার আগে প্রসাদটাও আন্টির হাতে দিয়ে চলে এসেছে সে। আজ আবার তার একটা ইন্টারভিউ আছে। বাড়ি ফিরে রেডি হয়ে বেরিয়ে গেল সে। এদিকে ছেলে ঘুম থেকে উঠতেই শিবানী তাকে বললেন, চান করে ঠাকুরের ফুলটা মাথায় ছুঁইয়ে নিয়ে প্রসাদ খেয়ে নিবি। মৌলি পুজো দিয়ে এসেছে কালীবাড়িতে। যাক, আমার জন্মদিনটা মনে রেখেছে তাহলে। আজকাল তো আমাকে প্রায় ভুলে যেতেই বসেছে। মুখ বাঁকিয়ে বলল অরিত্র। কাল রাত 12টায় রিচা তাকে বার্থডে উইশ করেছে।
আজ অফিসের পর একসঙ্গে কোথাও যাবে তারা, তারপর একসঙ্গে ডিনার সেরে বাড়ি ফিরবে। মায়ের হাতে বানানো পছন্দের ব্রেকফাস্ট খেতে খেতে বারবার মৌলির কথা মনে পড়ে গেল অরিত্রর। এই দিনটাতে তাকে স্পেশাল ফিল করানোর জন্য কী না করতো মেয়েটা। আজ সকাল থেকে শুধু একটা মেসেজ পাঠিয়েছে। যাকগে, এখন তো তার জীবনে রিচা আছে। রিচা নিশ্চয়ই আজকের এই দিনটাকে তার জন্য স্পেশাল করে তুলবে। রাতে শুয়ে শুয়ে সারা দিনটার কথা ভাবছিল অরিত্র। আর 5টা দিনের চেয়ে খুব বেশি আলাদা তো লাগলো না তার আজ। রিচার সঙ্গে বার্থডে সেলিব্রেশনটা যেন কেমন ফর্মাল ফর্মাল হলো। রিচা তাকে খুব দামি একটা ঘড়ি গিফট দিল, আর তারপর ডিনার। মাঝখানে অনেকক্ষণ অবশ্য গল্প করেছে তারা, কিন্তু মৌলির মতো কোনো পাগলামি রিচা করেনি। অরিত্রকে স্পেশাল ফিল করানোর আলাদা কোনো প্রচেষ্টাও তার মধ্যে ছিল না। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল সে। ধীরে ধীরে অরিত্র বুঝতে পারল রিচা আর মৌলির মধ্যে আকাশ পাতাল ফারাক। রিচা অনেক বেশি প্র্যাকটিক্যাল, হিসেবি আর সংযত। মৌলির মতো অরিত্রকে নিয়ে আবেগের আতিশয্য নেই তার। 10 বছর প্রেম করার পরও মৌলির প্রায়োরিটি লিস্টের প্রথমেই ছিল অরিত্রর নাম। কখন অরিত্রকে কি সারপ্রাইজ দেবে সেই নিয়েই সারাক্ষণ চিন্তা করত সে। তার সঙ্গে থাকতে তাই ভালো লাগতো অরিত্রর। সে তুলনায় রিচা অনেক প্রেডিক্টেবল। ভাবতে ভাবতে নিজের অজান্তেই দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো অরিত্রর। যাকে বন্ধুদের কাছে হাসির খোরাক হওয়ার চাইতে তো ভালো। পরক্ষণেই নিজের মনকে সান্ত্বনা দেয় সে। বেশ কয়েক মাস পর অফিসের কাজে অনিক্স ইন্ডাস্ট্রিজের মালিক রুদ্রদেবের সঙ্গে দেখা করতে গেল অরিত্র। অফিসিয়াল কাজের সুবাদে রুদ্রর সঙ্গে ভালোই চেনাশোনা তার, খানিকটা বন্ধুর মতোই বলতে গেলে। এবার মার্কেটিংয়ের কন্ট্রাক্টটা তো আমাদের দিলে না? কথা বলতে বলতে রুদ্রকে জিজ্ঞেস করলো অরিত্র। না, ডিজিটাল মার্কেটিংয়ের নতুন টিম জয়েন করিয়েছি আমরা, তারাই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করবে। আমার হবু বউ টিম লিড করবে, হাসি মুখে জানালো রুদ্র। তোমার হবু বউ মানে? তুমি তো এসবে একেবারে জড়াতেই চাও না। মেয়েদেরকে তো তুমি হেট করতে। কিন্তু ওকে দেখার পর আমার সব ধারণা চেঞ্জ হয়ে গেছে। ওর সততা আর সরলতা আমাকে মুগ্ধ করেছে। দাঁড়াও, তোমার সঙ্গে ওর আলাপ করিয়ে দিই। একটু পরেই ও আমার কেবিনে আসবে। হাসি মুখে বলল রুদ্র। খানিকক্ষণ পর কেবিনে যে ঢুকলো তাকে দেখে চোখ ছানাবড়া হয়ে গেল অরিত্রর। মৌলি মৌলি এখানে কি করছে? এই দেখো, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। এ হলো মৌলি, আমার স্বপ্নের রাজকন্যা। 3-4 মাসের মধ্যেই আমরা বিয়ে করব। অরিত্রর মনে হলো মাথার উপর বাজ পড়লেও বোধ হয় সে এত জোরে চমকাতো না। এত বড় ইন্ডাস্ট্রির মালিক সুপুরুষ রুদ্রদেবের স্বপ্নের রাজকন্যা নাকি মৌলি, যে রুদ্রদেবের থেকে একটু ফেভার পাওয়ার জন্য সুন্দরী মেয়েদের লাইন লেগে থাকে। মৌলির মতো মোটা মেয়েকে কি দেখে সে পছন্দ করলো? মৌলিও অরিত্রকে দেখে খুব অস্বস্তিতে পড়ে গেল। রুমে দরকারি কাগজ ফেলে এসেছে বলে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল সে। মৌলি বেরিয়ে যেতেই প্রচণ্ড কৌতূহলী হয়ে পড়ল অরিত্র। যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞেস করতে পারি? থাকতে না পেরে বলেই ফেলল সে। আমি বোধহয় আন্দাজ করতে পারছি তুমি কি জানতে চাইছো।
তুমি তো জানো সুন্দরী মেয়েরা আমার চারপাশে কিভাবে ঘুরঘুর করে, আর আমি ওদের প্রতি কোনো ইন্টারেস্ট পাই না। জানি সবাই আমার পয়সার জন্য আমার সঙ্গে মিশতে চায়, কিন্তু মৌলিকে দেখেই আমি বুঝেছি পারফেক্ট জীবনসঙ্গী হতে গেলে যা যা গুণ লাগে ওর মধ্যে সব কটাই আছে। তাই ওর বাইরের চেহারাটা নিয়ে আমি মাথা ঘামাইনি। আমি ওর সুন্দর মনটা দেখে ওকে ভালোবেসেছি, এবং এর মধ্যেই আমি বুঝে গেছি যে আমি কোনো ভুল করিনি। আমার একজন সাধারণ এমপ্লয়ি হিসেবে জয়েন করলেও ওর মধ্যে এমন কিছু আছে যেটা ওকে আমার কাছে আর সবার থেকে আলাদা করে তোলে। আমার বাড়ির সবারও ওকে খুব ভালো লেগেছে। ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমি। সেদিন রাতে কিছুতেই ঘুমোতে পারছিল না অরিত্র। রুদ্রর কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল তার। সত্যি কি তাহলে সে অনেক বড় ভুল করলো? কিন্তু কি করবে সে এখন? কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর সে সিদ্ধান্ত নিল যেমন করেই হোক মৌলিকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনবে। সেই কোন ছোটবেলা থেকে মৌলি তার বন্ধু, কোথাকার কোন রুদ্র এসে তার মৌলিকে তার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, এটা সে কিছুতেই হতে দেবে না। পরের দিন মৌলির সঙ্গে দেখা করে ক্ষমা চাইল অরিত্র। ক্ষমা তো আমি তোকে অনেক দিন আগেই করে দিয়েছি, উদাস কণ্ঠে জানালো মৌলি। তাহলে ফিরে আয় আমার কাছে, তোর ওপর শুধু আমার অধিকার, জোর গলায় বলল অরিত্র। আর তা হয় না, রুদ্রকে ঠকাতে পারবো না আমি। ও কোনোদিন আমার বাইরের চেহারাটা দেখেনি, দেখেছে শুধু আমার মন। ওর সংস্পর্শে এসে আমি নতুন করে নিজেকে আবিষ্কার করেছি, হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছি, বাঁচার প্রকৃত মানে খুঁজে পেয়েছি। এত কিছু একসঙ্গে হারাতে পারবো না আমি, দৃঢ় গলায় জানিয়ে দিল মৌলি। অরিত্র কি করবে ভেবে পেল না। একদিন সে স্বেচ্ছায় মৌলির থেকে নিজের রাস্তা আলাদা করে নিয়েছিল, নতুন উদ্যমে নতুন পথ চলা শুরু করেছিল। আর আজ দুজনের রাস্তা আর কোনো দিন মিলবে না জেনে পাগলের মতো লাগছে তার। ক্লান্ত বিধ্বস্ত পথিকের মতো ক্যাফের চেয়ারে বসে রইল সে। রুদ্রর সঙ্গে ওর মায়ের কাছে যেতে হবে বলে বেরিয়ে গেল মৌলি। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো অরিত্রর।